আসসালামু আলাইকুম। রাজুস ইজ ইংলিশের আজকের ক্লাসে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমজামুল হক রাজু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস হিসেবে আমরা ট্যাগ কোশ্চেনকে সিলেক্ট করেছে। তো ট্যাগ কোশ্চেনের আসলে অনেক নিয়ম আমরা জানি এবং এই নিয়মগুলো বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া থাকে। আজকে আমি খুব সহজভাবে মাত্র কয়েকটি স্পেসিফিক নিয়ম নিয়ে ট্যাগ কোশ্চেন আপনাদের সামনে সলভ করব এবং আমি আপনাদেরকে এতটুকু বলছি যে আমরা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো পেয়ে থাকি এবং চাকরির পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো পেয়ে থাকি, এই ট্যাগ কোশ্চেনের 85 থেকে 90 ভাগ এবং কোনো কোনো ক্ষেত্রে 95 বা 100 ভাগ পর্যন্ত আপনি মিলিয়ে দেখতে পারেন যে আমার এই আজকের মাত্র 10 মিনিটের ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। ট্যাগ কোশ্চেনের জন্য আমি আপনাদের সাথে এই মাত্র 6টা বিষয় আলোচনা করব। প্রথমে আপনারা দেখেন একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি আছে দেখেন, আমি একদম বাংলা এবং ইংরেজি মিলিয়ে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে বলা আছে প্রদত্ত সেন্টেন্স, তারপরে বলা আছে অক্সিলারি ভার্ব, এরপরে বলা আছে নাট এবং প্রোনাউন অফ সাবজেক্ট, সবশেষে কোশ্চেন মার্ক। এইটা একটু মাথার মধ্যে নিয়ে নেন। যদি হাতের কাছে খাতা কলম থাকে তাহলে একটু টুকে নেন, একটু পরে কাজে লাগছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এই যে 6টা বিষয়বস্তু এখানে লিখে রাখছি, এই স্ট্রাকচার এবং এই 6টা বিষয়বস্তু যদি পড়তে পারেন তাহলে ট্যাগ কোশ্চেন নিয়ে সারা জীবনে আপনার আর কোথাও কিছু করা লাগবে না ইনশাল্লাহ। এবার আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে স্ট্রাকচার। 1 নম্বরে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কি, যে প্রদত্ত সেন্টেন্সে যদি কোনো নেগেটিভ পার্টিকেল মানে নাবোধক শব্দ থাকে, নাবোধক শব্দগুলো কি এখানে দেখেন এই লিস্টে দেওয়া আছে। এই নাবোধক শব্দগুলো যদি প্রদত্ত সেন্টেন্সের কোথাও থাকে তাহলে সেখানে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমার স্ট্রাকচারের নটটা থাকবে না। তার মানে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে, প্রদত্ত সেন্টেন্স, অক্সিলারি ভার্ব, প্রোনাউন অফ সাবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে একটা বিষয়। এই বিষয়ের উপরে আমরা দেখেন এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি। সেটা কি, এই যে দেখেন হুসাইন ইজ অ্যান অনেস্ট ম্যান এবং দ্বিতীয় নম্বরটা দেওয়া আছে হুসাইন ইজ নেভার আ ডিসঅনেস্ট ম্যান। একই বিষয়, শুধুমাত্র দুই রকমভাবে আমি লিখে রেখেছি। তাহলে আমরা যদি স্ট্রাকচারকে ফলো করি, স্ট্রাকচারটা কি, ওই যে প্রদত্ত সেন্টেন্স, অক্সিলারি ভার্ব, নট এবং প্রোনাউন অফ সাবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। যদি আমরা সেইভাবে লিখতে যাই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে প্রদত্ত সেন্টেন্স। প্রদত্ত সেন্টেন্সটা কি, এই হুসাইন ইজ অ্যান অনেস্ট ম্যান। আমি এই সেন্টেন্সটা লিখলাম, দেখেন হুসাইন ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা কিন্তু আমার প্রদত্ত সেন্টেন্স। এরপরে আমি একটা কমা দিয়ে দিয়েছি। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ, তার সাথে নাট, অ্যান অ্যাপোস্ট্রফি টি। আর হুসাইন যেহেতু একটা পুরুষ মানুষের নাম, তাহলে হুসাইনের জন্য আমরা কি নেব, আমরা হুসাইনের জন্য প্রোনাউন হিসেবে নেব হচ্ছে হি। হুসাইন ইজ অ্যান অনেস্ট ম্যান এবং শেষে গিয়ে কি হবে, ইজন্ট হি। আমার মূল উত্তরটা কিন্তু ইজন্ট হি, বাকিটা কিন্তু প্রদত্ত সেন্টেন্স। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রথম। এরপরে আমি পয়েন্ট 1-এ যেটা নিয়ে আলোচনা করেছি, প্রদত্ত সেন্টেন্সে যদি নেগেটিভ পার্টিকেল থাকে তাহলে প্রদত্ত সেন্টেন্সের নটটা থাকে না। এই যে দেখেন এখানে আমি একটা শব্দ লিখে রেখেছি। কি শব্দ লিখে রেখেছি, নেভার। হুসাইন ইজ নেভার আ ডিসঅনেস্ট ম্যান। হুসাইন একজন অসৎ মানুষ নয়। নেভার যেহেতু আছে তাহলে এটাকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব, দেখেন আমি দেখাচ্ছি। আমরা এটাকে ওই অ্যাজ ইউজুয়াল আমরা যে নিয়মটা ফলো করলাম এখন, সেটা হচ্ছে আমরা লিখবো যে হুসাইন ইজ নেভার আর ডিসঅনেস্ট ম্যান। আমি সময় সংকীর্ণ হওয়ার কারণে আমি এই পর্যন্ত মনে করেন যে ডট ডট দিয়ে গেলাম। আপনারা প্র্যাকটিস করার ক্ষেত্রে ডট ডট দিতে পারেন, অথবা এই পুরো লাইনটা আপনি এখন না লিখলেও চলবে। এখন তাহলে কি হচ্ছে, আমাদের স্ট্রাকচার অনুসারে আমাদের কি আসছে, আমরা এখানে লিখতেছি হচ্ছে ইজ। এখন যেহেতু নেগেটিভ পার্টিকেল আছে তাহলে নটটা কিন্তু থাকবে না। নটটা না থাকলে আমরা কি করব, ইজ এবং শেষে আমরা দিব হচ্ছে হুসাইনের প্রোনাউন ফর্ম হচ্ছে হি, ইজ হি। 2 নম্বর পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা শেষ। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, যে যদি আমাদের প্রদত্ত সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে, তাহলে মেন ভার্বের 3টা ফর্ম অনুযায়ী 3টা অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রথমটা কি দেখেন একটু, প্রথমটা হচ্ছে যে যদি আমাদের প্রদত্ত সেন্টেন্সে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, দ্যাট মিন্স আমরা এখানে কি বসাবো, আমরা
প্রদত্ত সেন্টেন্সের প্রেজেন্ট ফর্মের কারণে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিব। কি নেব? ডু নিব। দ্বিতীয়টা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সে আমাদের যদি মেন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিব। এবং 3 নম্বরে কি বলেছি দেখেন, যদি প্রদত্ত সেন্টেন্সে মেন ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নিব? ডিড নিব। ঠিক আছে? তাহলে দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, বাকি দুটো এক্সাম্পল আপনারা কমেন্ট বক্সে লিখে দেন, আমি সেটার আনসার দিয়ে দেবো ইনশাআল্লাহ। কি এখানে কি লিখেছি আপনি দেখেন, এখানে লিখেছি হুসাইন লিডস আ হ্যাপি লাইফ। দেখেন এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। আচ্ছা, তাহলে আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রদত্ত সেন্টেন্সটা লিখলাম, আমি আগের বারের মতো এখন ডট ডট দিয়ে যাব, হুসাইন লিডস আ ভেরি হ্যাপি লাইফ। এটা কিন্তু প্রদত্ত সেন্টেন্স যাচ্ছে, আমি কিন্তু বারবার সেই সেম স্ট্রাকচার ফলো করছে। এরপরে কি করব? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব নিতে হবে, কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এই দেখেন মেন ভার্বের সাথে এস যোগ করা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই এস যোগ থাকার কারণে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে নেব হচ্ছে ডাজ। আচ্ছা, কোনো নেগেটিভ পার্টিকেল নাই, তার মানে এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি এই নটটা বসবে, এবং সবশেষে হুসাইনের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে? ডাজন্ট হি। হুসাইন লিডস আ হ্যাপি লাইফ ডাজন্ট হি। এটা হচ্ছে আপনার উত্তর। এটা গেল পয়েন্ট নাম্বার 3। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আমরা সাবজেক্ট হিসেবে পাই হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এই ধরনের সাবজেক্টগুলো পাই, তাহলে আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম সেই স্ট্রাকচারে একটু ভিন্নতা আসবে। স্ট্রাকচার ঠিকই থাকবে, প্রদত্ত সেন্টেন্স, অক্সিলারি ভার্ব, নট এবং প্রোনাউন অফ সাবজেক্ট, কিন্তু এই এভরিওয়ান, এভরিবডি এবং আরও যে লিস্টে যেগুলো আছে এই শব্দগুলোর জন্য আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব দে কে, TACY, দে কে। এবং সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যেটাই নিই সেটা কিন্তু দে সাবজেক্ট হিসেবে যে অক্সিলারি ভার্বটা আসে সেটাকে নিতে হবে, মানে দের সাথে যে অক্সিলারি ভার্বটা যায়। ফর এক্সাম্পল আমরা যদি কোথাও ইজ পাই তাহলে কিন্তু আমরা ইজ নিতে পারবো না, কারণ দের সাথে কিন্তু নর্মালি ইজ বসে না। তবে ইজের সমান পাওয়ারফুল যে অক্সিলারি ভার্বটা আছে সেটা কিন্তু আর। ইজ এবং আর আসলে একই ধরনের অর্থ ব্যবহার করে, শুধু সাবজেক্ট ভেদে এদের প্রয়োগটা আলাদা। তো দের সাথে কিন্তু আমরা এই জাতীয় সাবজেক্ট নিতে পারবো। তাহলে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এভরিওয়ান রেসপেক্টস হুসাইন। স্বভাবতই আমাদের নিয়ম অনুযায়ী এখানে ডাজ আসার কথা, এবং আপনারা জানেন ডাজের সমতুল্য এবং সমত্রীয় যে ইয়েটা আছে, যে অক্সিলারি ভার্বটা আছে সেটা কিন্তু ডু। ডু আর ডাজ কিন্তু একই, শুধু সাবজেক্ট ভেদে এদের প্রয়োগ আলাদা। তো আমি এখানে এভরিওয়ান ব্যবহার করেছি, তাই এখানে এস যোগ করা হয়েছে, আর এস থাকলে সেখানে ডাজ হতে পারে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে এই এসটা থাকার কারণে ডাজ নিব না। কেন নিব না? কারণ আমি যে নিয়মটা এখন বললাম সেটা হচ্ছে এভরিওয়ানের জন্য আমরা কিন্তু প্রোনাউন হিসেবে নিচ্ছি হচ্ছে দে কে। তাহলে আমি একটু আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি যখন সেন্টেন্স ধরবো তখন আমি নিচ্ছি হচ্ছে কি, যে এভরিওয়ান রেসপেক্ট হুসাইন, এইটুকু আমি নিলাম, কমা দিলাম। নিয়ম অনুসারে আমার ডাজ আনার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এভরিওয়ান আছে, তার মানে কিন্তু আমি ডাজ নিতে পারবো না, আমার এই এভরিওয়ানের জন্য প্রোনাউন নিতে হবে হচ্ছে দে। তাহলে আমি এখানে কিন্তু ডোন্ট দে করলাম। ডাজ কেন নিলাম না? কারণ আমি প্রথমেই সাবজেক্ট দেখে নিশ্চিত হয়েছি যে আমার এখানে প্রোনাউন হিসেবে বসবে দে, আর দের সাথে কিন্তু আমি ডাজ কোনোভাবে ব্যবহার করতে পারছি না। ঠিক আছে? তাহলে দের সাথে বসে কি? ডাজ ছাড়া ডু বসে। ওকে, এই গেল হচ্ছে আপনার 4 নম্বর। 5 নম্বরে এসে আমরা জাস্ট এই জিনিসটা দেখব, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স সেটা যদি নেগেটিভ জাতীয় না হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব অথবা অ্যাডভার্ব, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্ব দিয়ে শুরু হতে পারে, এ ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের আমাদের দুইটা উত্তর হতে পারে। যদি সেটা নেগেটিভ পার্টিকেল দেওয়া থাকে তাহলে এটার উত্তর খুব সোজা। কি? আমি এটা আসলে লিখলাম, কি লিখলাম? ডু নট টেল এ লাই। আমাদের প্রদত্ত সেন্টেন্স আমরা লিখলাম স্ট্রাকচার অনুসারে, কি লিখলাম? ডু নট টেল আ লাই, এটা আমরা লিখলাম, কমা দিলাম। তো ঝামেলায় আমরা যাব না, আমরা খুব সিম্পল করব। যদি আমরা দেখি যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটা ভার্ব দিয়ে অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু আছে, সেক্ষেত্রে এটা আমরা একটাই উত্তর আনব, সেটা হচ্ছে কি উইল নট। ইউকে যদি আমরা শর্ট করি তাহলে কথাটা হচ্ছে ওন্ট ইউ। আর যদি প্রদত্ত সেন্টেন্সে নেগেটিভ পার্টিকেল থাকে তাহলে আমরা কিন্তু লিখবো হচ্ছে উইল ইউ। দ্যাট মিনস আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স পাই এবং সেটা যদি কোনো ভার্ব অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে নিয়মটা হচ্ছে আমরা ওন্ট ইউ অথবা উইল ইউ দিয়ে শেষ করে দেব। তাহলে কি হচ্ছে?
তাহলে আমাদের এখানে যেহেতু নেগেটিভ পার্টিকেল আছে, তাহলে আমরা এখানে একটা উত্তরে লিখতে পারবো, সেটা হচ্ছে কি উইল ইউ, কোশ্চেন মার্ক দিয়ে ট্যাগ কোশ্চেন শেষ, উইল ইউ। সবশেষ নাম্বার 6, সেটা হচ্ছে যদি লেট আস অথবা লেটস থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় একটা নিয়মে ফলো করব, সেটা হচ্ছে শ্যাল উই। কি বলেছি? শ্যাল উই। গল্প শেষ। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এখানে উত্তরটা একটু দেখা যাচ্ছে লেটস প্ল্যান আ পিকনিক। আমরা এখানে জাস্ট লিখতেছি লেটস প্ল্যান আ পিকনিক। এই পর্যন্ত যখন আমরা লিখব, কমা দেব, এবং কমা দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটার যেহেতু লেটস অথবা লেট আস আছে, আমাদের একটাই উত্তর, সেটা হচ্ছে কি শ্যাল উই, এবং শেষে কোশ্চেন মার্ক। ব্যাস, গল্প শেষ। এই যে এবার বোর্ডে আপনি দেখতে পাচ্ছেন মোট 6টা এক্সাম্পল এবং একটা স্ট্রাকচার আর 6টা রুলস দিয়ে কিন্তু আমি আজকের পুরো ক্লাসটা কিন্তু কভার করে ফেলেছি। এবার এই 6টা এক্সাম্পল মাথার মধ্যে ভালোভাবে নিয়ে নেন। আমি কালার পেন দিয়ে লিখেছি। আমি আশা করব আপনাদের একেবারে ক্লাস 9 থেকে তো ট্যাগ কোশ্চেন শুরু হয়, ক্লাস 9 থেকে শুরু করে একেবারে অনার্স পর্যন্ত বেসিক যে ইংলিশগুলো দরকার আছে এবং চাকরির পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো দরকার আছে, এই 6টা নিয়মের বাইরে খুব কম রুলস আছে। আর যারা আরও বেশি নিয়ম শিখতেছেন, কোনো সমস্যা নেই, যে কোনো গ্রামার বই খুলবেন, সেখানে কয়েক পাতা মিলে অনেক রুলস দেওয়া আছে, আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস টপিক। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর অনেক সময় নিয়ে কিন্তু আমরা আমাদের এই ক্লাসগুলো তৈরি করি, সেগুলো এডিট করি এবং সেটা আপলোড করি। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে যা তা কিছু একটা কমেন্ট করে চলে যাবেন, তাহলে রিচটা বাড়ে আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।